নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। যেমনটা আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম, আমরা কলকাতা থেকে মালদা এসে মালদার রথবাড়ি এলাকায় হোটেল নিয়েছিলাম এবং হোটেলের জানলায় দুটি পায়রার এই দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি। তার রথবাড়ি এলাকায় পার্ল হাইটস বিজনেস হোটেলে আমরা উঠেছিলাম। রুমগুলি খুবই সুন্দর এবং সার্ভিসও খুব ভালো এই হোটেলটি। রথবাড়ি মোড় থেকে অটো বা টোটো রিজার্ভ করে সকালবেলায় বেরিয়ে পড়তে পারেন গৌড় ঘুরে দেখার উদ্দেশ্যে। ন্যাশনাল হাইওয়ে ধরে কিছুটা এগোনোর পরেই সুস্থানী মোড় থেকে রাস্তা ঘুরে যাচ্ছে গৌড়ের দিকে এবং আমরাও সেই পথই ধরলাম। রথবাড়ি থেকেই সারাদিনের জন্য রিজার্ভ করে নিতে পারেন অটো বা টোটো, যদিও সারাদিন আপনাদের লাগবে না গৌড়ে ঘুরতে। এবং যদি সেম ডেতেই গৌড় থেকে কলকাতা ফিরে আসতে চান তাহলে আদিনা মসজিদও কভার করে নিতে পারেন বিকেলের দিকটায়। তারপর সন্ধেবেলা ট্রেন ধরে বা বাস ধরে আপনারা ফিরে আসতে পারেন কলকাতায়। যদি সেম ডেতেই কলকাতায় ফেরা না থাকে তাহলে আমরা যেমন করেছি শনিবার গিয়ে রবিবার ফেরা, সেক্ষেত্রে শনিবারে আদিনা মসজিদ, একলাখি মসজিদ এইগুলো কভার করে রবিবারে আপনারা গৌড়ের দিকে ঘুরে আসতে পারেন। টোটো রিজার্ভ করা থাকলে তারা আপনাকে মালদাতেই নামিয়ে দেবে, বাস স্টপ বা রেল স্টেশন যেখানে বলবেন। আর যদি নিজস্ব ভেহিকেল থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, ডে ট্যুরে দিব্যি ঘুরে আসতে পারেন গৌড়ে। এবং আমি এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব 10টি টুরিস্ট স্পটের, যেটি গৌড় ভ্রমণের সময় আপনারা দেখতে পাবেন। ইতিহাসে সমৃদ্ধ গৌড় শশাঙ্কের আমলে তৈরি হয়েছিল। সম্রাট শশাঙ্কের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। বাংলার প্রথম শাসক ছিলেন যিনি সমগ্র বাংলার উপরে রাজত্ব করেছেন এবং তার পরবর্তীতে পাল রাজারা, সেন রাজারা সবাই কিন্তু এই গৌড়কে বেস করেই তাদের রাজত্ব চালিয়েছেন। সবশেষে আসে মুসলিম সম্রাটরা এবং মুঘল আক্রমণের পরে এটি বেঙ্গল সালতানেট নামে পরিচিত হয় এবং বিভিন্ন মুসলিম শাসকরা এখান থেকে রাজত্ব করেন। একসময় গঙ্গা নদী গৌড়ের পাশ দিয়েই প্রবাহিত হতো, তাই তখন এর গুরুত্ব ছিল অপরিসীম। বিভিন্ন দেশ বিদেশের ব্যবসায়ীরা যেমন আসতো, তেমন রাজনৈতিক ভাবেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। কিন্তু কিছুদিন পরে যখন গঙ্গা নদী নিজের গতিপথ পরিবর্তন করলো বেশ কয়েকশো বছর পর, তখন গৌড় ধীরে ধীরে এর প্রাধান্য হারাতে থাকলো এবং তৎকালীন বঙ্গের রাজধানী হলো ঢাকা। তার পরবর্তীতেও ইংরেজ আমলেও এই মহানন্দা নদীর তীরে অবস্থিত মালদা শহরে বিভিন্ন ফ্যাক্টরি গড়ে ওঠে নদীর ধার বরাবর, যেগুলো প্রধানত ইংরেজ ব্যবসায়ীদের বানানো ছিল। সেজন্য এই অঞ্চলটি ইংরেজ বাজার নামে পরিচিতি লাভ করে। সেই গৌড়ের প্রথম স্পটটি চামকাটি মসজিদের ভিডিও আপনারা দেখছেন। চামকাটি মসজিদের নামটি থেকে ধারণা করা হয় এটি চামকাটি শ্রেণী মুসলিম সম্প্রদায়ের একটি জাতি, তাদের সঙ্গে জড়িত ছিল এবং 1475 খ্রিস্টাব্দ নাগাদ এই মসজিদটি তৈরি হয়, অর্থাৎ প্রায় 600 বছর বয়স এই মসজিদটির।
চামকাটি মসজিদে নির্জন শোভা পিছনে ফেলে আমাদের অটো এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। এর পরবর্তীতে আপনার অটো বা টোটো চালক আপনাকে যে জায়গাটিতে নিয়ে যাবে সেখানে 3টি স্পট একসাথে আছে: লুকোচুরি দরওয়াজা, কদম রসুল মসজিদ এবং চিকা মসজিদ। একই জায়গায় নেমে 3টি স্পট একসাথে ঘুরে দেখে নিতে পারেন একটির পর একটি। গৌড় সফরে আমাদের দ্বিতীয় স্থানটি হলো কদম রসুল মসজিদ। এটি মুসলিমদের কাছে খুবই পবিত্র জায়গা, কারণ এখানে হযরত মুহাম্মাদের পায়ের ছাপ সংরক্ষিত আছে। একটি পাথরে হযরত মুহাম্মাদের পায়ের ছাপ সংরক্ষিত এই কয়েকশো বছর ধরে এই মসজিদে। কদম রসুল মসজিদ 1530 খ্রিস্টাব্দে তৈরি করেন সুলতান নুসরত শাহ এই গৌড়ের মাটিতে। ইসলামিক এবং হিন্দু স্থাপত্যের অদ্ভুত মেলবন্ধন এই মসজিদে লক্ষ্য করা যায়। সূক্ষ্ম কাজ টেরাকোটার উপরে, এটি আপনাদের দৃষ্টি কাড়তে অবশ্যই বাধ্য। মসজিদটিতে প্রবেশের পরেই প্রথমেই আপনারা একটি চালা স্টাইলে বানানো ঘর দেখতে পাবেন। সেটি হলো ঔরঙ্গজেবের সেনাপতি ফতেহ খানের সমাধি। এই সমাধিটি হিন্দু চালা স্টাইলে তৈরি এবং কদম রসুল মসজিদের লাগোয়া অবস্থিত। এখানেই প্রাচীন বাংলার ঐতিহ্য এবং ধর্মীয় মেলবন্ধনের প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। ফতেহ খানের সমাধিটি পেরোনোর পরেই আপনারা আরো দুটি স্থাপত্য দেখতে পাবেন। ঔরঙ্গজেবের সেনাপতি ফতেহ খানকে দূত হিসেবে পাঠানো হয়েছিল এই বঙ্গে এবং এই স্থানেই তিনি রক্ত বমি করে মারা যান। মূল মসজিদের বাঁদিকের বিল্ডিংটি, সেখানেই হযরত মুহাম্মদের পায়ের ছাপ সংরক্ষিত আছে একটি পাথরে। সাধারণ অবশ্যই মাথায় কাপড় দিয়ে দেখে আসতে পারেন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না থাকায় আপনাদের বাইরে থেকেই দেখালাম। মুসলমানদের খুবই পবিত্র এই জায়গাটি কদম রসুল মসজিদ। আশা করছি আপনাদের ভালো লাগছে। পরে আপনাদের দেখাবো লুকোচুরি দরওয়াজা বা লুকোচুরি গেট। 1655 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 400 বছর আগে এই গেট বা প্রবেশ দ্বারটি তৈরি করেন মুঘল সম্রাট শাহ সুজা। এই গেটটি প্রায় 65 ফুট লম্বা এবং এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। দেখতে থাকুন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আদিনা মসজিদ, যেটি কিনা ভূমিকম্পের পরে পরিত্যাজ্য হয় এবং সেটিতে এখন সেটি ধর্মীয় স্থান হিসেবে পরিগণ্য হয় না। তেমনি এই যে স্থাপত্যগুলো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলি কোনো এক সময় ছিল শৌর্য এবং প্রাচুর্যের প্রতীক, কিন্তু সময়ের নিয়মে সে রাজাও গেছে, রাজত্বও গেছে এবং প্রাচুর্যও গেছে। তবুও দেখার মতন বিষয় হলো এই স্থাপত্যগুলি অটুটভাবে দাঁড়িয়ে আছে। 500, 600, কোনোটি 700 বছর পুরনো, কিন্তু ইটের এত মজবুত গাঁথনি আজকালকার দিনে কিন্তু পাওয়া যায় না। পরবর্তী স্থানটি
যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, চিকা মসজিদ নামে পরিচিত হলেও এখানে কিন্তু মসজিদের মতো কোনো প্রার্থনা কক্ষের সন্ধান পাওয়া যায়নি, বা কেউ যে নামাজ পড়তো সে প্রমাণও মেলেনি। আন্দাজ করা হয় যে এটি হয়তো জেলখানা রূপে ব্যবহার হয়ে থাকতে পারে। 1450 সালে সুলতান হুসেন শাহ এটি তৈরি করেন। এনামেল টাইলসের সঙ্গে হিন্দু স্থাপত্য, যেমন ফুল, পদ্ম ফুল এবং ঘট এবং বিভিন্ন কারুকার্যের মেলবন্ধন, তার সাথে টেরাকোটা কাজের ইটের কাজ, সব মিলিয়ে দেখার মতন এই স্থাপত্যটি প্রায় 600 বছর পরেও কিন্তু অটুট ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং সবার মন জয় করছে। বিশাল এই প্রাঙ্গণে চিকা মসজিদের অপর একটি দরওয়াজাও দেখতে পাওয়া যায় বা গেট দেখতে পাওয়া যায়, যেখানে কিনা পাথরের পিলার লক্ষ্য করা যায় এবং প্রতিটি পিলারের গায়েই হিন্দু মন্দির বা দেবদেবী সংক্রান্ত বিভিন্ন স্থাপত্য, সেগুলি পাথরের উপরে খোদাই করে রয়েছে এখানে, এবং সেই ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায়। তার সাথে এই যে এনামেল টাইলসের সুন্দর কারুকার্য, এটি মনে করা হয় পর্তুগিজ অধিবেশন এর প্রভাব। পর্তুগিজদের প্রভাবে এই এনামেল টাইলস 400-500 বছর পরেও নিজস্ব যে সৌন্দর্য তাতে অক্ষত রয়েছে। আমবাগানে ঘেরা এই প্রাঙ্গণটি শীতকালে পিকনিকের জন্য খুবই প্রসিদ্ধ। স্থানীয় মানুষজন এবং মালদা থেকেও বহু লোক এসে পিকনিক করেন এই জায়গায়। এখন আছি মালদার চিকা মসজিদে। এনামেল টাইলসের উপরে কাজ করা স্থাপত্যটি দেখার মতো, এবং কিছু স্টোন ক্রেভিং আছে যেগুলো অসাধারণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী অংশ দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।